স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আমাদের দেশে ভোক্তার স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে, কোন কোন জায়গায় ব্যত্যয় হচ্ছে এবং সরকারের কি করণীয় আছে, এই সব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এই জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ এবং স্টার নিউজের যারা দর্শকরা আছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটি জানতে চাচ্ছি, এখন একটা পরিস্থিতি আমরা দেখছি, জ্বালানি সংকট এবং পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন আছে। সরকার চেষ্টা করছে চার জায়গা থেকে, কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে আবার অবৈধ মজুদও করছে একটা শ্রেণী। তো যে কোনো সংকটে বা যখন কোনো পণ্যের চাহিদা বাড়ে আমরা দেখি, তখনও দেখি যে ওই পণ্যটা নিয়ে আসলে এক ধরনের কারসাজি, এক ধরনের অপতৎপরতা শুরু হয়। তো এই জিনিসগুলো ঠিক করার ক্ষেত্রে আমরা আসলে কোন অবস্থায় আছি, বা সরকারের পদক্ষেপগুলো কতটুকু সন্তোষজনক, বা ভোক্তাদের আসলে এখানে করণীয় কি আছে? সত্যিকার অর্থে যদি আমি বলি এমনভাবে যে আসলে ভোক্তাদের কোনো স্বার্থই আমরা আসলে প্রোটেক্ট করতে পারিনি, যে রাষ্ট্র হিসেবে, যে আমাদের সরকার হিসেবে, এবং আমরা ব্যক্তি পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে আসলে করতে পারিনি। এটির অনেকগুলো প্রেক্ষাপট আছে। একটি রাষ্ট্র গঠনে এটি আসলে দীর্ঘ ইতিহাসের ব্যাপার, বিবিধ চর্চার বিষয়, এবং সেখানে আমরা যেটা দেখছি বা বেশ কয়েক বছর ধরে যেটা অবজার্ভ করছি, সেখানে আমাদের আসলে সামাজিক মূল্যবোধ থেকে শুরু করে সব কিছুই আসলে অনেকটাই আমাদের তলানিতে পৌঁছে গেছে, এবং সেই কারণে যেটা হচ্ছে যে সেই ভোক্তার স্বার্থ রক্ষাটা আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা নাগরিকদের পক্ষ থেকে আমরা যে আন্দোলনটা করছি, সেই জায়গায়ও আসলে আমাদের ভয়েসটা কোনো সরকার সেটা কতটুকু আমলে নিচ্ছে। এখন আমাদের প্রতিপক্ষ কারা? আমাদের পক্ষে কিন্তু সবাই, যিনি ব্যবসায়ী, যারা এই কালোবাজারি করছে, যারা সিন্ডিকেট করছে, তারাও কিন্তু কনজিউমার। বাট আমাদের স্পেসিফিক প্রতিপক্ষ যদি আমরা বলি, সেখানে কতিপয় ব্যবসায়ী যাদেরকে আপনি ইঙ্গিত করলেন, অর্থাৎ সেই ব্যবসায়ীরা কি করবে, যে তারা অতি মুনাফা কিভাবে করা যায় সেই জন্য তারা অপেক্ষা করে। এবং আপনি যে জ্বালানি সংকটের কথা বললেন, সেই জ্বালানি সংকটটা এমন একটি সংকট, অর্থাৎ জ্বালানির সাথে আমাদের ইকোনমির প্রতিটা স্তর জড়িত। সেখানে আমাদের জ্বালানি সংকটের কারণে যেমন প্রথমে পরিবহনের উপরে প্রভাব পড়ে, পরিবহনের সাথে আমাদের এখানে দ্রব্যমূল্যের উপরে স্বাভাবিকভাবে প্রভাব পড়ে, এবং একইভাবে যেটা আছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির একটি বড় অনুষঙ্গ, এবং সেখানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে যেটা হবে যে আমাদের সেখানে লোডশেডিং হবে, আমাদের ইন্ডাস্ট্রি, বিশেষ করে এক্সপোর্ট, RMG, সেই সেক্টরগুলো প্রভাব পড়বে। এবং আমাদের যে হরমুজের বা আমাদের মিডল ইস্টে বা গালফ যে যুদ্ধ চলছে, সেখানে ইরানের হরমুজ যেহেতু আপনার রেস্ট্রিক্টেড করা আছে, এবং আমরা এখন সুখবর পাচ্ছি যে যুদ্ধ বোধহয় 15 দিনের জন্য আপনার তারা সিজফায়ারে আছে, এবং হরমুজটা খুলে গেলে আমাদের হয়তো জ্বালানির যে প্রকট সংকটটা কিছুটা হলো লাঘব হবে। কিন্তু ব্যবসায়ীরা জ্বালানির সেক্টর নিয়ে একটু আসি। এখানে এক ধরনের অব্যবস্থাপনার অভিযোগ তো আসলে দীর্ঘদিনের, যেটার খেসারতি আপনি যেভাবে বলছিলেন যে এই সংকটে তো আমার প্রতিটা স্তরে প্রভাব পড়ছে। তো এই জায়গা থেকে আসলে সরকারের প্রতি আপনাদের তাগিদটা কি থাকবে? এই জায়গাটা আমি বলতে চাচ্ছি যে ব্যবসায়ীরা সুযোগের অপেক্ষায় থাকে, এবং সেই সুযোগ তো তারা পেয়েই গেল, কারণ যেহেতু জ্বালানি সংকট আছে, এবং এখানে সরকার বারবার বলার চেষ্টা করছে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, কিন্তু সেটার চিত্র তো আমি পেট্রোল পাম্পে দেখছি না। অর্থাৎ সরকার কিন্তু পেট্রোল পাম্পে রেশনিং করে দিচ্ছে, এবং সেখানে রেশনিংয়ের ফলে আমাদের কনজিউমারদের বিহেভিয়ারেরও কিন্তু একটা বিষয় আছে। অর্থাৎ যখন এরকম একটা ঘটনা ঘটে, সামনে আপনার জ্বালানি পাওয়া যাবে না, তখন কনজিউমারদের বিহেভিয়ার কি, তারা কিন্তু প্যানিক বাই করে, এবং সবাই যখন পেট্রোল পাম্পে চলে যাচ্ছে, তখন কিন্তু এই সংকটটা আসছে। সেখানে কনজিউমারদের সচেতনতার বিষয় আছে। এখন সরকারের কি করা উচিত? আমি মনে করি যে জ্বালানি মন্ত্রণালয় তারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, এটি কিভাবে ট্রাস্টে আনা যায়, অর্থাৎ প্রতিদিন আসলে কতটুকু জ্বালানি আপনার রিফাইন হচ্ছে, কতটুকু পথে আছে, এবং কতটুকু আমাদের সাপ্লাই চেনে আছে। এখন ব্যবসায়ীরা যেটা সুযোগ নিয়েছে, আপনারা দেখেছেন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, অথচ আপনার মুদির দোকানে আপনার পাওয়া যাচ্ছে বেশি দামে। যে অকটেন আপনার 120 টাকা বিক্রি করার কথা, সেটা 200 টাকায় হরহামেশা বিক্রি হচ্ছে। এখন আমাদের তো আসলে অপশন নাই কনজিউমারদের, সে 5 ঘন্টা লাইনে থেকে সে আদৌ জ্বালানিটা পাবে কিনা, কারণ আবার সেখানে পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, তখন তাকে বেশি দামে এই জ্বালানিটা কিনতে হচ্ছে। তখন কি হচ্ছে যে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে এটির ডাইরেক্ট প্রভাব পড়ছে। যেমন ধরেন যারা আপনার এই পাঠাও চালায়, সে যখন 120 টাকার
লিটারের যে অকটেন বা পেট্রোল সেটি যখন তাকে 200 টাকায় কিনতে হচ্ছে, তার ভাড়াটা তো সে দ্বিগুণ করে ফেললো। অথবা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে তাকে যে 2-2.5 সময়টা ঘন্টা। সেইটার জন্য তো তাকে ট্যাক্সেশন দিতে হচ্ছে, সেইটার প্রভাব কিন্তু আসলে সেই আমাদের ঘুরে ফিরে সেই ভোক্তাদের উপরে পড়ছে। এবং শুধু এই জ্বালানি বা আপনাদের দ্রব্যমূল্য না, আপনি দেখেন আমাদের কনস্ট্রাকশনে আপনাদের রডের দাম বেড়ে গেছে পার টনে 20,000 টাকা, পার কেজিতে 20 টাকা করে বেড়েছে। সিমেন্টের দাম বেড়েছে পার ব্যাগে 50 থেকে 60 টাকা। এটা কিন্তু আপনার শুধুমাত্র পরিবহনের সংকটের কারণে। তো এটা আসলে বহুবিধ, কিন্তু এই জায়গাটায় যেটা দরকার ছিল, যারা মজুত করছে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা, হয়তো দেখা যাচ্ছে যে 500 লিটার 700 লিটার এরকম ধরছে, কিন্তু যেভাবে মজুদ হচ্ছে সেই জায়গায় আমরা কিন্তু মজুতকারীদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের একটা কঠিন আইন আছে, সেটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1973। সেই আইনে আমরা কয়জনকে দেখেছি, এটা কিন্তু কঠিন শাস্তি, আমরা তো সেখানে দেখি নাই। কী হচ্ছে যে ওইটা আপনার ফাইন করছে, জরিমানা করছে, এবং সেটা আপনি কতটুকু করতে পারবেন স্যার, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিতে পারছি না কেন আসলে? এখানে সরকারের আমি বলবো যে অনেকটাই ক্যাপাসিটির ঘাটতি আছে। যেমন আমরা ক্যাবের পক্ষ থেকে ভোজ্য তেলের অনৈতিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা কিন্তু প্রেস ক্লাবে কিছুদিন আগে আমরা মানববন্ধন করেছি, এবং সারা বাংলাদেশে আমরা গত 8 তারিখে এই প্রোগ্রামগুলো করেছি। এখন আমরা সরকারকে জানাচ্ছি, কিন্তু সরকার ওই যে 4-5 জন যে সিন্ডিকেটের কথা বলি, যারা এই তেলটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের রিফাইনারিগুলো, বড় বড় যারা রিফাইনারি আছে, সরকারের অবস্থান কী হচ্ছে, তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা, এবং তাদের আসলে কতটুকু আপনার ইম্পোর্ট হয়েছে, কতটুকু রিফাইন হচ্ছে, কতটুকু তারা বাজারজাত করেছে, এবং এই যে সাপ্লাই চেনে কোথায় আপনার এটা মজুত করে বাজারের সাপ্লাইটাকে নিয়ন্ত্রিত করে দামটা বাড়িয়েছে, এই বিষয়টি তো সরকারের দায়িত্ব। এখন সরকার দুটো কারণে হয়তো করে না, একটি হয়তো তার সক্ষমতার অভাব, আরেকটি হয়তো ওই ব্যবসায়ী সিন্ডিকেট আমরা অতীতে যেটা দেখেছি, অর্থাৎ এই ব্যবসায়ী সিন্ডিকেট এবং সরকার যাতে একাকার যদি হয়ে যায়, তখন কিন্তু এটা পারে না। এই জন্যই আমি বলবো একটি নির্বাচিত সরকার, নতুন সরকার, তাকে কিন্তু প্রথমেই এই মেসেজটা দেওয়া উচিত, আর তারা যেন কালো ব্যবসায়ী, সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করে। তার সেক্ষেত্রে আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও ছিলেন দীর্ঘদিন। আমরা দেখেছি ভোক্তার কিছু কার্যক্রম আমরা দেখি, বাজার মনিটরিং বা সরকারি সংস্থাগুলোর যেই বাজার মনিটরিং যেই হারে করার কথা বা উচিত আমাদের দেশের বাস্তবতায়, মানে সেটা কতটুকু হচ্ছে, বা সেক্ষেত্রে সরকার আসলে কি করতে পারে মানে এই জায়গাগুলো আরও জোরদার করার জন্য? বাজার মনিটরিং বা সেখানে সরকারের করণের ক্ষেত্রে আসলে দুটো জায়গায় ঘাটতি আছে। একটা হলো তাদের সক্ষমতার অভাব, আর তাদের আসলে নির্দেশনার অভাব, তারা আসলে কতটুকু চায় কিনা। এখন দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমি 2.5 বছর ডিজি ছিলাম, এবং সেখানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে এদের সক্ষমতা বাড়ানো দরকার, এবং সেটার জন্য আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু সরকার কি এটাকে প্রায়োরিটি দিচ্ছে কিনা। এখন ধরেন ভোক্তার অফিসার তাদের জেলা পর্যায়ে আছে একজন এডি 64টা জেলায়, এবং সেখানে শুধুমাত্র একজন কম্পিউটার অপারেটর আছে। তো এই দুজনের পক্ষে একটা জেলায় আপনার যত সমস্যাগুলো আছে, যত পরিমাণ দোকানপাট বা এই জিনিসগুলো মনিটরিং করার কথা, এটা তো সম্ভব না। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এরা তো পিএসসির মাধ্যমে আসে আমাদের নন ক্যাডার হিসেবে, এবং সেই এডিদের যেখানে আছে যে এরা আবার চাকরিটা শিফট করে তাদের প্রমোশনের স্কোপ নেয়, তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং এখনও কিন্তু 17টা জেলায় অফিসার শূন্যতা আছে। তাহলে এখানে হলো যে সক্ষমতার বিষয়, কিন্তু সরকার এটাকে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সরকার এদের সক্ষমতা বা এদের ম্যান পাওয়ার বাড়ানোর ব্যাপারে সরকার অন্য ক্ষেত্রে যত আগ্রহী, সেই আগ্রহটা আমি দেখছি না। এবং আমি অ্যাকচুয়ালি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে কাউন্সিল আছে, যেটা বাণিজ্য মন্ত্রী লিড করেন, এবং আমি ওখানে কাউন্সিল মেম্বার, এবং সেখানে আমি সর্বশেষ কাউন্সিলেও কিন্তু এই বিষয়টা রেইজ করেছিলাম যে এদের জনবল নিয়োগ, এদের প্রমোশনের স্কোপ, এদের সক্ষমতাকে বাড়াতে হবে, কিন্তু সেই জায়গায় সরকার কিন্তু রেসপন্স আমি দেখছি করছে না। কী উদ্দেশ্যে করছে না, নাকি এটা ব্যবসায়ীদের চাপে করছে না, সেটি আমার প্রশ্ন সরকারের কাছে। দ্বিতীয়ত যেটা আছে সেটি হলো যে আপনারা দেখেছেন কিছুদিন আগে মৌলভীবাজারে আমাদের ভোক্তা অধিকারের একজন অফিসার অপারেশন করতে গেছে, সেখানে সোকল্ড সভাপতি মিস্টার ভুট্টো সেই অফিসারের বিরুদ্ধে যেভাবে সে পাবলিকলি তাকে হ্যারাস করেছে এবং তাকে যেভাবে শাসানো হয়েছে, এটি সরকারি কাজের বাধা দেওয়া এবং এটি একটি ফৌজদারি অপরাধ। এবং এখানে আমি পার্সোনালি সরকারের যারা যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলেছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেমন নেওয়া উচিত,
আমরা তাকে এই অপরাধের জন্য আমরা সেই আইনগত ব্যবস্থা চাচ্ছি। এবং পরবর্তীতে এবং আমরা সেখানে দেখেছি কিন্তু মন্ত্রণালয় ওই সমিতির সাথে কথা বলেছে এবং তিনি তারা আবার সমাধানের চেষ্টা করেছে, ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন, এটি যথেষ্ট নয়। ক্ষমা কি পাবলিকলি চেয়েছেন? পাবলিকলি কিন্তু চাননি। তাহলে কি দাঁড়াচ্ছে, ওই ব্যবসায়ী সিন্ডিকেট, ওই ব্যবসায়ী নেতারা তারা মনে করে যে সরকারি কাজে বাধা দিলে তাদের কোনো বিচার হবে না এবং তাদের ওই সক্ষমতা তারা শো করে, তারা হয়তো আরও আমি বলবো যে আরও ভয়ঙ্কর আকারে তারা আবির্ভাব হবে। আর এটার ড্যামেজটা কি? ড্যামেজটা হলো ওই সরকারি কর্মকর্তারা তারা কিন্তু যদি এই ধরনের ঘটনার পরে তাদের যদি আইনগত সে প্রোটেকশন না পায় তাহলে তারা আগ্রহী হবে না। তারা হয়তো সরকারি ডিউটি করবে কীরকম যে তারা করতে হয় সেই জন্য করবে। কিন্তু সত্যিকার অর্থে এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোটো ছোটো বিষয়। এই সব কারণে কিন্তু অতীতের 17 বছর একটি সরকার কিন্তু পালিয়ে গেছে। আমি আশা করব এই গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো খুব, আমি বলবো যে ইম্পর্টেন্ট দিয়ে দেখবে, একদম খুবই মানে এই সব ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেবে। আর যদি এটা না হয় তাহলে কিন্তু এই সরকারও কিন্তু আস্তে আস্তে সে জনপ্রিয়তা হারাবে। তাই আমি এই কারণে আমি বলবো সরকারের আসলে তারা যেন ব্যবসায়ীদের সরকার না হয়, তারা যেন জনগণের সরকার হয়। আর আরেকটা মেসেজ দিতে চাই, ব্যবসায়ীরা যেন সরকারকে না চালায়, সরকার যেন ব্যবসায়ীদেরকে চালায়। এইখানে কিন্তু একটি মানে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। যে এই প্রসঙ্গটা আমরা আরও বিস্তারিত একটু শুনবো, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটি বিরতি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন স্টার মানি। ফিরছি আলোচনায়। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ব্যবসায়ীরা যাতে সরকারকে নিয়ন্ত্রণ না করে, কিন্তু আমরা দেখেছি অতীতে বিভিন্ন ইস্যুতে আসলে মানে এই জায়গাটায় সরকার কেমন যেন একটু নমনীয় হয়ে যান বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে। এটা অনেক সেক্টরই আমরা দেখেছি। মানে সেক্ষেত্রে আসলে মানে আমাদের সরকার ব্যবসায়ীদের কি নিয়ন্ত্রণ করতে পারছে না বা পারে না, নাকি ব্যবসায়ীদের কর্তৃত্বটা বেশি থাকে কিছু ক্ষেত্রে? সব ব্যবসায়ী না, মানে যারা আসলে যে কোনো ধরনের সিন্ডিকেট করেন বা অসাধু তৎপরতা চালান আমাদের এই সাপ্লাই চেইনগুলোতে বা বাজারে। আমাদের আসলে গণতান্ত্রিক চর্চা স্মুথলি না হওয়ার কারণে এখানে আসলে অনেক ব্যবসায়ীরা কিন্তু আমাদের পার্লামেন্টে চলে আসছে। আমি সরকারে ছিলাম, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে আমি 11 বছর কাজ করেছি। দেখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় যেখানে টোটালি প্রাইভেট সেক্টরকে যারা নিয়ন্ত্রণ করে, বিসিসিআই থেকে শুরু করে অ্যাসোসিয়েশনগুলো, যারা আমাদের ফেডারেশনগুলো যাদের আন্ডারে আছে, সেখানে যখন ব্যবসায়ী মন্ত্রী আসেন, এটা অন্যায় না, বাট এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বাভাবিকভাবেই থাকে। অর্থাৎ ওই ব্যবসায়ী নেতারা যখন বাণিজ্য মন্ত্রণালয় যখন আপনার এই ব্যবসায়ীদের অ্যাগেনস্টে বা তাদেরকে আইনের আওতায় আনতে যাবে, তখন কিন্তু আসলে তার বন্ধুদের কাছে সেখানে কিন্তু তার কাজ করার ক্ষেত্রে ন্যাচারালি আপনার অনেকগুলো কিছু বিষয় ভাবতে হয়। সেই কারণে আমি যেটা বলতে চাই সেটি হলো, ব্যবসা করা অন্যায় না এবং সেই ব্যবসা করবে, কিন্তু ওই যে অবৈধ ব্যবসায়ী, সেই অবৈধ ব্যবসায়ীদের বিপক্ষে সরকারের অবস্থানটা কী, বা এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান কী। বাংলাদেশে রিফাইনারি আপনার, বিশেষ করে আমাদের ভোজ্য তেলের, এখানে আপনার 40টার উপরে ছিল। এটা আস্তে আস্তে বন্ধ হতে 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 এখন 4টা বা 5টা রিফাইনারি টোটাল কন্ট্রোল করছে। এখন আমাদের তো তারা আইনগতভাবেই করছে, কিন্তু আমাদের তো উচিত ছিল যে আমরা অতি নির্ভরশীলতা, যার কারণে আসলে তাদের হাতে গেলে তারা ইচ্ছামতো আপনার এই বাজারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তো সেই জায়গায় তো আমার এই পলিসি ইন্টারভেনশন দরকার ছিল। তাই ব্যবসায়ীরা কিন্তু তখন কি করে, যেহেতু তাদের আধিক্য পার্লামেন্টে, তখন কোনো আইন তাদের অ্যাগেনস্টে পাস করতে গেলে আসলে এটি সরকারের পক্ষে অনেক সময় কঠিন হয়ে যায়। তো এই কারণে আমি বলবো যে সরকার তার অবস্থান, ব্যবসায়ীদের যে অবস্থান, সেই জায়গায় সরকার যেন যে আইনগুলো পাস করে সেটা ব্যবসা বান্ধব হবে, কিন্তু ব্যক্তি বান্ধব যাতে না হয়, সেই জায়গায় আমি মনে করি যে অনেক ব্যত্যয় আছে বলে আমার মনে হয়। স্যার, চাঁদাবাজির একটা ব্যাপার আছে, অভিযোগ সব স্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকেই। তো এই চাঁদাবাজির আসলে যদি বাড়ে বা হয়, তো সেক্ষেত্রে তো এটার প্রতিটা পণ্যের উপরে এটার একটা দামের ক্ষেত্রে একটা প্রভাব থাকে। তো মানে আলটিমেটলি তো ভোক্তার স্বার্থই ক্ষুণ্ণ হয়। তো মানে সেই জায়গাটায় চাঁদাবাজি বন্ধে আসলে এটা বছরের পর বছর চলে আসছে, মানে সেই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না কেন? মানে এখানে ঘাটতিটা কার আসলে? না, এখানে প্রথম হলো, এখানে সরকারের মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার হওয়া উচিত। চাঁদাবাজি বন্ধ করতে পারে সরকার, বন্ধ করতে পারে,
কিন্তু সরকারের নতুন মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পরে যদি চাঁদা এবং চাঁদাবাজির সংজ্ঞা নিয়ে আমাদের সংশয় থাকে, কোনটি চাঁদা আর কোনটা চাঁদাবাজি, আমরা তো এখন সেগুলো নিয়েও ডিবেট করছি। প্রথম কথাটা হলো, হ্যাঁ, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থাকতেই পারে, কিন্তু প্রকৃত অর্থে এই যারা করছে এরা তো পলিটিক্যাল দলের ছত্রছায়ায় করছে। সেটা যে দলই ক্ষমতায় ছিল সেই দলই আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে এগুলো দখল করছে। প্রবলেমটা হচ্ছে কি, ধরেন হ্যাঁ ঠিক আছে, পরিবহন সেক্টরে উপরেই তো আসলে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়। সেই চাঁদাবাজিটা মূলত এটার ইফেক্টটা কোথায় পড়ে, আপনার যখন ডিজেলের দাম হয়তো 2 টাকা বাড়লো এবং একটা ট্রাক যখন আপনার কক্সবাজার থেকে বা আমাদের নর্থ বেঙ্গল থেকে আসতে 2 টাকার ডিজেলের দাম বাড়লে হয়তো সেখানে আপনার পরিবহন খরচ হয়তো 2% বা 1% বাড়তে পারে, কিন্তু এটি তো আসলে পৌনঃপুনিকভাবে বেড়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে সিন্ডিকেট যারা এটা করছে সেটা তো দায়িত্বটা ছিল সরকারের, সেই সরকার তো এই জায়গাটায় আমরা দেখলাম যে খুব কঠোর অবস্থানে নাই। এখন কি হচ্ছে, সরকারের এই নমনীয়তার ফলে যেটা হচ্ছে, প্রতিটা জায়গায় আপনি দেখেন একটা হাইওয়েতে এই হাইওয়ের প্রতিটা যে পরিবহন সংগঠনগুলো আছে, এক একটা জেলা ক্রস করতে গেলে প্রত্যেককে চাঁদা দিতে হয়। হাইওয়ে রাস্তাটা কি ওই এলাকার পরিবহন সংগঠন করেছে? তা এই জায়গাগুলোতে আসলে সরকারের অবস্থান কঠোর হওয়া উচিত, এবং চাঁদাবাজি বন্ধ না করা গেলে আপনার এই জায়গায় আমরা আসলে দ্রব্যমূল্য বলেন বা আদার্স সেক্টরে যেটা আছে সেটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ চাঁদাবাজির কারণে ওই কারণ বাজারের 30 টাকার পটল এটি কিন্তু 70 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, সরবরাহ ব্যবস্থা কোনো সমস্যা দেখেন কিনা আপনার? বাংলাদেশে কোনো অথেন্টিক সরবরাহ ব্যবস্থা নেই, এবং সরবরাহ ব্যবস্থা আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে এটার মূল্য বৃদ্ধির একটা বড় অনুষঙ্গ। কারণ হলো, আমি যদি কৃষক যে উৎপাদন করে সেই কৃষক থেকে আমাদের ভোক্তার হাত পর্যন্ত আসতে আপনার 3 থেকে 4টা হাত বদল হয়। সেটি কি, আপনার ওখানে ফরিয়ারা যায় কৃষকদের কাছে এই পণ্যগুলোর কেনে কম দামে, কেনার পরে সেটি আপনার এটা ওখান থেকে আপনার পরিবহনের মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে যখন আমাদের বড় বড় মোকামে যায়, ঢাকাতে যেমন যদি বলি সেখানে আমাদের মিরপুরে শাহালি মার্কেট, কারওয়ান বাজার বা যাত্রাবাড়ি মার্কেটে আসে, এবং এরপরে এখান থেকে সেই আড়তদারের কাছে যায়, আড়তদার থেকে পাইকারি থেকে খুচরার কাছ থেকে আমরা ভোক্তারা পাই। এই যে প্রতিটা হাত বদলে এটি দ্বিগুণ 3 গুণ আকারে কিন্তু আপনার পণ্যের মূল্যটা বৃদ্ধি হচ্ছে। তো সেইখানে আসলে মূলত আমাদের প্রপার কোনো সাপ্লাই চেন নেই। এই কারণে আসলে কৃষি পণ্যের ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর নামে একটি অধিদপ্তর আছে, তাই সেটির আসলে কার্যক্রম নিয়ে আমার সবসময় প্রশ্ন ছিল। আমি যখন সরকারে ছিলাম তখনও প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন আছে। এই যে আমাদের বিপণন ব্যবস্থা, অর্থাৎ কৃষকের পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা কিন্তু সমবায় পদ্ধতি বা এই জিনিসগুলো আমরা কিন্তু কোনো জায়গায় দেখি না। এখনও দেখেন ঢাকাতে আমাদের সংসদ ভবনের সামনে কৃষকের মার্কেট করেছে, সেখানে একটা কাকপক্ষীও বসে না। তাহলে কি হচ্ছে, যে এটা তো সরকারের কোনো দপ্তরের দায়িত্ব ছিল, তাহলে কেন আমি কৃষকের পণ্যটা কেন আমি ভোক্তা পর্যায়ে আমরা সুন্দর একটা ব্যবস্থার মাধ্যমে আনতে পারছিলাম। এবং আমি যখন দায়িত্বে ছিলাম ভোক্তা অধিদপ্তরের ডিজি হিসেবে, আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম একটা অ্যাপস তৈরি করেছিলাম। অর্থাৎ রিফাইনারিতে কতটুকু পণ্য আজকে উৎপাদন হলো, তার স্টক কী আছে, কোন ডিলারের মাধ্যমে কোন জেলায় গেল, এটি আমি টোটাল একটা অ্যাপস ডেভেলপ করেছিলাম। কিন্তু আমি সরকারের আমার উপরের যারা আছে তাদের চাপে এবং ওই ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে এটা কিন্তু আমি ইন্ট্রোডিউস করতে পারিনি। কারণ হলো, আমাদের রিফাইনারিতে প্রতিদিন আমাদের 5,000 টন আপনার তেল লাগে, 6,000 টন চিনি লাগে। এইটা কি করে, আপনার উৎপাদনটাকে যেটা আছে এবং আমাদের বিপণনের যেটা আছে সেটাকে তারা নিয়ন্ত্রণ করে, সেটাকে মজুত করে আপনার কৃত্রিম সংকট করে বাজারটাকে অস্থির করে দেয়, এবং বাজারটা অস্থির করার পরে সরকারের উপরে চাপ দেয় দাম বাড়ানোর জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে, যে অনেকেই আমরা কাজ করতে চাই, কিন্তু সেখানেও সরকারের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে করা যায় না, ব্যবসায়ীদের চাপ থাকে। এটা কিন্তু সরকারের দায়িত্ব এই বিষয়গুলো অ্যাড্রেস করে। এটা যদি না করতে পারে তাহলে এই দ্রব্যমূল্য এবং এই সব বিষয়, চাঁদাবাজি, আমাদের সিন্ডিকেশন, এটা কিন্তু একটি পপুলার গভর্নমেন্টকে আনপপুলার করার জন্যই যথেষ্ট বলে আমি মনে করি। এমনি স্যার, ভোক্তা স্বার্থ নিশ্চিতের ক্ষেত্রে আইনি সুরক্ষা কতটুকু আছে আমাদের? আইনি সুরক্ষা তো অনেকগুলো জায়গায় আছে, যেমন ভোক্তা অধিদপ্তর সংরক্ষণের যে আইন আছে সেখানে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন করা যায় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি মামলাও করা যায়, তাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার মতো সুযোগ আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে 4-5 জন, তাদের হয়তো মার্কেট শেয়ার 30%, আপনি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে বাজারের ক্রাইসিসটা আরও তৈরি হবে। তো এই আইনে আসলে আমি আরও সক্ষমতা বা আইনের
যে শাস্তি এগুলো বাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটিও আসলে শেষ পর্যন্ত এটা আলোর মুখ দেখেনি। এর বাইরে ধরেন খাদ্যের নিরাপত্তা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের প্রতিটা খাবার ভেজাল হচ্ছে, সেখানে আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তার আইনি কাঠামো অনুযায়ী আসলে সেটির কোনো অ্যাকশন আমরা দেখছি না। আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য বিএসটি আছে, আপনারা জানেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং যে ইনস্টিটিউট আছে, তাদের আসলে বাজারে নকল ফেক প্রোডাক্টে ভরে গেছে। সেখানেও আসলে তাদের যে সক্ষমতা অনুযায়ী কাজ করাটা আমরা দেখছি না। আইন আছে, কিন্তু সেইটুকু আইনের তো প্রয়োগ নাই। সেই প্রয়োগের ক্ষেত্রে যেটা আছে সেটি হলো যে এখানে সরকারের কিন্তু এই জায়গায় কঠোর অবস্থানে যেতে হবে, এবং সরকার ইচ্ছা করলে এটা পারে, কিন্তু কেন নির্লিপ্ত সেই কারণে আমরা ক্যাবের পক্ষ থেকে সরকারের উপরে এই চাপটা তৈরি করছি। সেক্ষেত্রে স্যার একদম মোটা দাগে ভোক্তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে মানে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি হবে বা পরামর্শ কি হবে? নতুন সরকারের কাছে শুধু আমার প্রত্যাশা না, 18 কোটি মানুষেরই প্রত্যাশা। নতুন সরকার গঠিত হয়েছে, তারা এখন কাজ করছে। আসলে মূলত তাদের এখন বিভিন্ন অর্ডিন্যান্স নিয়ে তারা সংসদে খুব ব্যস্ত, এবং তারা তাদের পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী অনেকগুলো কাজ করছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমরা দেখলাম আমাদের প্লেয়ারদের কার্ড দিচ্ছে, সবই পজিটিভ দিক। কিন্তু সেখানে আমাদের যারা মন্ত্রী মহোদয়রা আছেন এবং তাদের বক্তব্য, সেখানে কিন্তু আমি ওইটার প্রতিফলন দেখছি না। আমরা চাচ্ছি এটা একটা নাগরিকদের সরকার, এবং নাগরিক ভোক্তাদের স্বার্থে সরকার যে কাজগুলো করবে সেটা লিগ্যাল ম্যান্ডেট নিয়ে করবে। সেই ম্যান্ডেট কিন্তু আমরা তাদেরকে দিয়েছি, এবং তাকে বুঝতে হবে যে 18 কোটি মানুষ, তার মধ্যে কিন্তু এখন প্রায় 5 কোটি মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, এবং সেই লোকগুলোকে যদি আমরা একইভাবে, যেটাকে এসডিজির গোল বলে, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব, এই 5 কোটি মানুষকে পিছনে ফেলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তাহলে কি হচ্ছে যে তাদের সোশ্যাল সেফটি নেটের আওতাটা বাড়ানো হচ্ছে, অনেক কর্মসূচি তাদের পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী করছে, কিন্তু আমাকে যদি ইনকাম ডিসপ্যারিটি যেটা আছে, অতি ধনী এবং অতি গরিব, এই জায়গাটার ব্যবধান যতক্ষণে না কমাতে পারবো, সেই ব্যবধান কমাতে হলে কিন্তু সরকারকে এই জায়গায় যেটা কাজ করতে হবে সেটি হলো যে আমাদের ইকুইটিটা এটা নিশ্চিত করতে হবে। সেই ইকুইটি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই ব্যবধান বাড়বে, এবং সমাজে, রাষ্ট্রে আমাদের একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং আমি সরকারকে পরামর্শ দেব, তাদের আমরা ম্যান্ডেট দিয়েছি, তারা যেন আইনগতভাবে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং স্টার নিউজের যারা কলাকুশলী এবং যারা দর্শকরা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।